আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমরা সিভিএস এক্সামিনেশনের দুইটা টপিক, প্যালপিটেশন আর হচ্ছে সিনকপ, এই দুইটা জিনিস আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক ফার্স্টেই প্যালপিটেশন নিয়ে। সো প্যালপিটেশন জিনিসটা কি? এটা হচ্ছে আসলে আমরা জানি আমাদের হার্ট বিট করা শুরু করে। হার্ট বিট করা শুরু করে আমরা যে সময় মায়ের পেটে থাকি তখন থেকেই, ঠিক আছে? আর এই হার্টটা কোনো সময় থামে না, একমাত্র মৃত্যু ছাড়া। হ্যাঁ, তো এই হার্ট যে আমাদের বিট করতেছে এটা কিন্তু আমরা নর্মালি বুঝতে পারি না, মানে বুঝতে পারি না বলতে আমরা এটা ফিল করি না। আমরা নর্মাল যে সময় লাইফে চলাচল করতেছি, ইভেন এখন যে আপনারা ভিডিওটা দেখতেছেন, তো তখন কি আপনারা বুঝতেছেন যে আপনাদের হার্টটা বিট করতেছে? এরকম কিন্তু কিছু না, আমরা এটা ফিল করতেছি না। কিন্তু এমন অনেক সময় হয় যে পেশেন্ট বুঝতে পারে বা একটা মানুষ বুঝতে পারে যে তার হচ্ছে হার্টটা বিট করতেছে। নর্মালি আমাদের হার্টের যে অ্যাপেক্স, সেইখানে আমরা হার্টের বিটটা ভালো বুঝতে পারি। এই হার্টের অ্যাপেক্সটা কই থাকে? এটা হচ্ছে আমাদের লেফট সাইডে থাকে, একদম মিড ক্ল্যাভিকুলার লাইনে, মোটামুটি 5 ইন্টারকোস্টাল স্পেসে, একদম স্টারনাম থেকে বা মিড লাইন থেকে 9 সেন্টিমিটার। এটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে কিছু কম বেশি হতেও পারে, বা এটা হচ্ছে নর্মাল হিসাব। ইন কেস অফ মেল এটা হচ্ছে বিলো দ্য নিপল, একদম ঠিক নিপলের নিচে এই জায়গায় হচ্ছে আমাদের হার্টের অ্যাপেক্সটা থাকে। তো কোনো কারণে দেখা গেছে যে পেশেন্ট এই হার্টের বিট ফিল করতে পারতেছে, ঠিক আছে, বা বুঝতে পারতেছে যে হার্টটা ধুকধুক ধুকধুক করতেছে, যেটা বা বাংলায় বলে যেটাকে ধুকপুক ধুকপুক, হোয়াট এভার। আসলে কিন্তু ধুকপুক ধুকপুক নয়, এটা হচ্ছে লাবডাব লাবডাব। সো এই আওয়াজটা করতেছে বা হার্টটা তার কাজ করতেছে, এই জিনিসটা যদি ফিল করতে পারে পেশেন্ট, তো তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্যালপিটেশন। তাহলে এটার ইংলিশ ডেফিনেশন কি? এটা হচ্ছে আনপ্লিজেন্ট অ্যাওয়ারনেস অফ ফোর্সফুল অর র্যাপিড বিটিং অফ হার্ট ইজ কল্ড প্যালপিটেশন। আচ্ছা, তাহলে প্যালপিটেশন থেকে আমাদের তেমন কিছু জানার নাই, জাস্ট খালি কজটা পড়লেই হয়। হ্যাঁ, তো এখানে কজ কী কী? তো কজ এখানে দুই টাইপসের আছে বা দুই রকমের কজ আমাদের পড়তে হবে। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল, ঠিক আছে? তাহলে ফিজিওলজিক্যালটা আগে পড়ি আমরা। তাহলে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরাই বুঝতে পারি যে আমাদের হার্টটা বিট করতেছে। কখন দেখা যায়? যখন আমরা একটু অস্থির আছি, সিঁড়ি দিয়ে উঠলাম, সাপোজ লিফট নষ্ট হয়ে গেছে, 10 তলায় সিঁড়ি দিয়ে উঠলাম, বা আমরা একটু খেলাধুলা করলাম, হ্যাঁ, বা আমরা একটু এক্সাইটমেন্টে আছি যে আমরা কোনো মুভি দেখতে যাব, তো টিকিট পাবো কিনা, বা হচ্ছে দেশের বাড়ি যাব, বাসের টিকিট পাবো কিনা, ইসের টিকিট পাবো কিনা, দেখা যাচ্ছে যে টিকিট খুবই কম আছে কিন্তু সিরিয়ালে অনেক, তো তখন আমাদের এক্সাইটমেন্টটা বেড়ে যায়। তো সেসব ক্ষেত্রে আমাদের হচ্ছে দেখা যায় যে আমরা বুঝতে পারি যে আমাদের হার্টটা লাফাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা সেই সময় আমরা কি প্যালপিটেশনটা পাচ্ছি। তাহলে ফিজিওলজিক্যালি আমরা হচ্ছে অ্যাংজাইটি যখন থাকবে, এক্সাইটমেন্ট যখন থাকবে, তখন আমরা প্যালপিটেশন পাবো। তাহলে এটা লিখে ফেলি। আচ্ছা, এই দুইটা কজ, অ্যাংজাইটি অ্যান্ড হচ্ছে এক্সাইটমেন্ট। এছাড়া অনেক সময় দেখা যায় ইমোশনাল কোনো প্রকার সমস্যা যদি হয় বা ইমোশনাল যদি কোনো ইনফ্লুয়েন্স আসে আমাদের ভিতর, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে প্যালপিটেশনটা হতে পারে। অনেক সময় এখানে যারা ভিডিও দেখতেছেন তাদের ভিতরে যদি কোনো ব্রেকআপ হয়ে থাকে, বা সাপোজ পরীক্ষায় খারাপ হয়েছে বা ভাইবা খারাপ হয়েছে, এরকম যদি হয় যে ভাইবা বোর্ডে গিয়েছি, স্যার ইচ্ছা মতো পচাইছে, ঠিক আছে, তো দেখা যায় যে বোর্ড একটা দেওয়ার পরে সেকেন্ড বোর্ডে যাওয়ার আগে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটা মানে ইমোশনাল অনেক কাজ করে আমাদের ভিতর, ইমোশন ব্যাপারটা। তো সেই সময় আমাদের হার্ট যে লাফায় এই জিনিসটা বোঝা যায়। ইভেন ফিজিওলজি পরীক্ষা দেওয়ার সময়, সেকেন্ড বোর্ডে দেওয়ার সময় আমার ওই সমস্যাটা হয়েছিল যে মানে প্রচণ্ড আমার হার্ট লাফাচ্ছিল যে কি হবে না হবে এইসব জিনিস, তো এগুলো সবারই হয়। যাই হোক, তাহলে এখানে আরেকটা কথা হচ্ছে ইমোশন। এছাড়া যদি অনেক সময় আছে যে রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে 2টার সময়, 3টার সময়, হ্যাঁ, 3:30টার সময় ঘুম ভেঙে গেছে, পুরো অন্ধকার। এখন হঠাৎ করে দেখলেন মানে কেমন একটা মনে হচ্ছে যে অশরীর রুমের ভিতরে আছে, এরকম কিছু। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? ফেয়ার বা স্ট্রেস বা ভয় যদি থাকে, হ্যাঁ, যদি ফেয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই প্যালপিটেশনটা বেড়ে যায়। দেখা যাবে যে তখন রুমের ভিতরে মানে হার্ট যে বিট করতেছে এই জিনিসটা মনে হবে পুরো রুম জুড়ে শোনা যাচ্ছে, এরকম মনে হবে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ফেয়ার প্লাস স্ট্রেস, এইসব জিনিসের ক্ষেত্রেও প্যালপিটেশন আমরা পাবো। ফিয়ার আর স্ট্রেস। আচ্ছা, এছাড়া যদি কোনো প্যানিক অ্যাটাক হয়,
প্যানিক অ্যাটাকের ক্ষেত্রেও প্যালপিটেশন পাবো, তারপর প্রেগনেন্সির ক্ষেত্রেও আমরা প্যালপিটেশনটা পাবো। তাহলে এগুলো লিখে ফেলি। প্যানিক অ্যাটাক, প্রেগনেন্সি। তো এইগুলো হচ্ছে প্যালপিটেশনের মূলত ফিজিওলজিক্যাল কজ। হ্যাঁ, আসলে এই ক্ষেত্রে মানে এইসব কজ পড়ার ক্ষেত্রে প্যালপিটেশনের এটা জাস্ট খালি আমরা যদি আমাদের দৈনন্দিন লাইফটা কল্পনা করি যে কীভাবে কীভাবে আমাদের হার্ট এরকম হচ্ছে, তাহলেই কিন্তু আমরা পারবো। এটা কিন্তু মুখস্থ করার কোনো কিছুই না, ঠিক আছে? ফিজিওলজিক্যাল কজ। এখন হচ্ছে প্যাথোলজিক্যাল কজ। প্যাথোলজিক্যাল কজটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ এটা হচ্ছে নর্মালি তো আমরা এটা বুঝি না, যদি রোগ হয় তখন। প্যাথোলজিক্যাল কজের ভিতরে কি আছে? দেখা গেল জ্বরের সময় আমরা বুঝতে পারি অনেক সময় যে আমাদের হার্টে এরকম লাফাচ্ছে হার্টটা। তারপরে থাইরোটক্সিকোসিস যদি হয়, হয়তো বা এখানে সবার থাইরোটক্সিকোসিস নাই, কিন্তু জ্বর তো অবশ্যই সবার হয়েছে কোনো না কোনো সময়। সো জ্বরটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে কি ফিভার, থাইরোটক্সিকোসিস, সিভিয়ার অ্যানিমিয়া যদি থাকে, হ্যাঁ, যে প্রচণ্ড মাত্রায় অ্যানিমিয়া, সেক্ষেত্রে হতে পারে। তাহলে এই তিনটা পয়েন্ট আমরা লিখে ফেলি। ফিভার, থাইরোটক্সিকোসিস, সিভিয়ার অ্যানিমিয়া। এই এছাড়া যদি অ্যাট্রিয়াল এক্সট্রা সিস্টোল হয় সেক্ষেত্রে হতে পারে, যেমন অ্যাট্রিয়াম মানে সিস্টোল মানে কি সংকোচন, আর ডায়াস্টোল মানে প্রসারণ। তো অ্যাট্রিয়াম কোনো কারণে হয়তো বা এক্সট্রা সিস্টোল করতেছে, হ্যাঁ, এক্সট্রা পাওয়ার দিতেছে, তাহলে সেক্ষেত্রে সেটা কারণে বলা হচ্ছে অ্যাট্রিয়াল এক্সট্রা সিস্টোল। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই মানে হার্ট বেশি বেশি কাজ করতেছে, ফোর্সফুল কাজ করতেছে, তাহলে এটাও আমরা তখন বুঝতে পারবো যে আমাদের হার্টটা বিট করতেছে। তাহলে প্যালপিটেশনের ক্ষেত্রে আমরা অ্যাট্রিয়াল এক্সট্রা সিস্টোল, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্যালপিটেশন পাবো। তাহলে অ্যাট্রিয়াল এক্সট্রা সিস্টোল এইভাবে লিখলাম, শর্ট করে রাখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টোল। অ্যাট্রিয়াম এক্সট্রা সিস্টোল করলে ভেন্ট্রিকলকে প্রেশার দিতেছে, ভেন্ট্রিকল প্রেশারটা সেটা কি পুরো বডিতে দিচ্ছে, তার মানে ওখানে ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টোলও হবে। হ্যাঁ, তো ভেন্ট্রিকুলার এক্সট্রা সিস্টোল হলেও আমরা প্যালপিটেশন পাবো। এছাড়া অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি হয়, ফিব্রিলেশন মানে কি শক্ত হয়ে যাওয়া। হ্যাঁ, তো কোথাও যদি শক্ত হয়ে যায় সেখান থেকে অবশ্যই পানি যাওয়ার সময় বা ব্লাড যাওয়ার সময় সেখানে অবশ্যই মানে ঘর্ষণটা বেশি হবে, প্লাস ঠিক মতো যেতে পারবে না। তো তখন অবশ্যই মানে দেখা যাবে যে আমরা বুঝতে পারবো যে একটু ফোর্সফুল একটা জিনিস কাজ করবে। তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ফিব্রিলেশন। আচ্ছা, এছাড়া অনেক ড্রাগ আছে যেসব ড্রাগ খেলে এই এই আমাদের হার্টটা মনে হয় হার্টের প্যালপিটেশনটা আমরা বুঝতে পারি, বা হচ্ছে হার্টটা যে এরকম বিট দিতে সেটা আমরা বুঝতে পারি, হার্ট বিটটা বেড়ে যায়। সেটা হচ্ছে যদি ক্যাফেইন খাই বা নিকোটিন খাই কেউ, বা হচ্ছে অ্যালকোহল ইনটেক করা হয়, সেক্ষেত্রে এই প্যালপিটেশন হতে পারে। তাহলে প্যালপিটেশন থেকে মূলত এতটুকুই, জাস্ট খালি এখানে ফিজিওলজিক্যাল কজ আর হচ্ছে প্যাথোলজিক্যাল কজ, এই জিনিসগুলো মনে রাখলেই হবে। ভাইভাতে মূলত এই কজ থেকেই ধরে, এর থেকে বেশি কিছু ধরে না যখন ওয়ার্ড ফাইনাল হয়, সেক্ষেত্রে এতটুকুতে এনাফ। আচ্ছা, এখন আসি সিনকপ। সাইনকপটা এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। প্যালপিটেশনের থেকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাইনকপ কি? এটা হচ্ছে সাইনকপ ইজ এ ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস রেজাল্টিং ফ্রম অ্যান ইনঅ্যাডিকুয়েট ব্লাড ফ্লো টু দ্য ব্রেন। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি ডিউ টু হচ্ছে সেরিব্রাল পারফিউশন, এটাও হতে পারে। হ্যাঁ, তো এখানে আসলে কী জিনিসটা হয়, এখানে দেখা যায় যে আমাদের হার্ট থেকে ব্লাডটা পুরো বডিতে ছড়ায়, ইভেন সেটা তো ব্রেনেও যায়। ব্রেন তো আর ওই ব্লাড থেকে যে নিউট্রিশন না নিয়ে তো ব্রেন নিজেও চলতে পারবে না। তাহলে দেখা যায় যে অনেক সময় কোনো কারণে হার্টের কোনো সমস্যার কারণে এটা ব্রেনে ঠিকমতো আমাদের ব্লাডটা দিতে পারতেছে না। আসলে আমাদের যদি এটা বডি হয়, সাপোজ এটা মাথা, এটা আমাদের হাত পা এরকম, যদিও ছবিটা খুবই বাজে হয়েছে, কিন্তু এটা বুঝে নিতে হবে আর কি, হ্যাঁ, কষ্ট করে। এখানে থাকে আমাদের হার্ট। সো হার্টটা কি, নর্মালি আমরা জানি কি ফ্লুইড নিচের দিকে গড়ায়, তাই না? আর এটা মাথা তো উপরের দিকে। তার মানে কি হার্টের এমনিতেই এক্সট্রা কষ্ট করতে হচ্ছে যে এই আমাদের ব্রেনকে হচ্ছে ব্লাড দেওয়ার জন্য। তো কোনো একটা দেখা যাচ্ছে ছোটোখাটো কোনো কারণেও এমন হয় যে মানে হার্ট এই ব্রেনকে ঠিক মতো দিতে পারে না, ব্রেনকে ঠিক মতো ব্লাড দিতে পারে না। তো তখন যদি ব্লাড না দেয় তাহলে ব্রেনের যে সেলগুলো আছে সেলগুলো খাবার পাবে কীভাবে? অবশ্যই খাবার পাবে না, নিউট্রিশন পাবে না। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে ব্রেন তার কাজ করা কমায় দেয়, যার ফলে এটা যেন অজ্ঞান হয়ে পড়ে যায়, অনেকে বলে না অজ্ঞান হয়ে পড়ে গেছে সেটা। তাহলে এটা হচ্ছে সিনকপ। আচ্ছা, তো এখন জিনিসটা আমাদের বুঝতে হবে যে এটা কজ কী কী। হ্যাঁ, সিনকপের কজেস এখানে কার্ডিয়াক কজ হতে পারে,
বা হার্ট রিলেটেড যে সমস্যাগুলো। তো কার্ডিয়াক কজে কী হয়, যদি কার্ডিয়াকে অ্যারিথমিয়া হয়, অ্যারিথমিয়া অ্যারিথমিয়া কী হবে, অ্যারিথমিয়া হলে এখানে হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হবে, সুপ্রাভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হবে, সুপ্রাভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, যার ফলে কী হবে, এখানে ভালভ প্রোলাপস হবে, ভালভ প্রোলাপস। ঠিক আছে, তো এই কারণে মূলত হচ্ছে দেখা যায় যে আমাদের ব্রেনে ঠিকমতো হচ্ছে আমাদের ব্লাড পৌঁছাতে পারতেছে না। এছাড়া মেকানিক্যাল যেমন ইস্কেমিক লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন যদি হয়, মানে লেফট ভেন্ট্রিকল থেকেই তো মূলত হচ্ছে সব জায়গায় যায় ব্লাডটা, তাই না? লেফট ভেন্ট্রিকলে যদি সমস্যা হয় সেক্ষেত্রে হতে পারে, তাহলে আরেকটা জিনিস হতে পারে কি, ইস্কেমিক ইস্কেমিক লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন, এটার জন্য হতে পারে। বা অ্যাওর্টিক স্টেনোসিস, দেখা যায় আমাদের হার্ট, সাপোজ এটা আমাদের হার্ট, খুবই বাজে অবস্থা, এখানে আমাদের লেফট সাইড থেকে এখানে কি হয়, অ্যাওর্টা যায়, অ্যাওর্টা থেকেই তো পরবর্তীতে উপরে ক্যারোটিড দিকে যায়, নিচে হচ্ছে থোরাক্স যে নামে ডিসেন্ডিং থোরাসিক এইসব হয়ে। তো অ্যাওর্টাতে যদি সমস্যা হয়, মানে ভেন্ট্রিকলের এখন আর কোনো সমস্যা নাই, অ্যাওর্টাতে সমস্যা হয়েছে, সেক্ষেত্রেও তো ব্লাডটা যাবে না, আমাদের ব্রেনে যাচ্ছে না, তাহলে অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস যদি হয় সেক্ষেত্রেও আমাদের এই সাইনকপ হতে পারে। তারপরে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের কি হবে, এই সাইনকপ হতে পারে। আচ্ছা, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যাসোডাইলেশনের ক্ষেত্রেও আমাদের দেখা যায় সাইনকপ হয়, সেক্ষেত্রে হচ্ছে সিম্পল ফেইন, তারপর ভ্যাসোভ্যাগাল সাইনকপ, ক্যারোটিড, সাইনাস হাইপারটেনসিটিভিটি, এইসব জিনিসের ক্ষেত্রেও অনেক সময় সাইনকপ হয়। তারপর হচ্ছে পোস্চুরাল হাইপোটেনশন, সেক্ষেত্রেও হতে পারে, দেখা যাচ্ছে হঠাৎ করে কেউ একজন শোয়া থেকে উঠে পড়ছে, তো দেখা যাচ্ছে ব্লাডটা শোয়া অবস্থায় একভাবে যাচ্ছিল, হঠাৎ করে দাঁড়ানোর ক্ষেত্রে হঠাৎ করে মানে পুরো ফ্লুইডটা এইভাবে এলোমেলো হয়ে গেছে, তো যার ফলে ব্রেনে ঠিক মতো যাচ্ছে না, তো যার ফলে হঠাৎ করে দেখা যাবে অজ্ঞান হয়ে গেছে সে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে পোস্চুরাল হাইপোটেনশন। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো আমরা বই থেকে পড়ে নেব, কজটা অতটা ইম্পর্টেন্ট না, তাও যদি স্যাররা ধরে সো ইয়া করবো। মেইন যে জিনিসটা ধরে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কার্ডিয়াক সিনকপ অ্যান্ড নিউরোজেনিক সিনকপ। মানে একজন যে অজ্ঞান হয়ে আসছে, সাপোজ আমাদের পেশেন্ট আসছে, পেশেন্ট এসেই তার হিস্ট্রি দিল কি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, তো যার ফলে আমরা হসপিটালে অ্যাডমিট হয়েছি। তাহলে সেটা আমরা বুঝবো কীভাবে যে এটা হচ্ছে কার্ডিয়াক বা হচ্ছে হার্ট রিলেটেড সমস্যা, নাকি হচ্ছে এটা আমাদের ব্রেইনের কোনো সমস্যা, এটা আমাদের কি নার্ভাস সিস্টেমের পার্টে আমরা দেখবো নাকি হচ্ছে সিবিএস পার্টে দেখবো। তো সেই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমাদের বোঝার জন্য খুবই জরুরি, যে এটা এটা বুঝলে আসলে অনেকটা ইজি হয়ে যায় আমাদের ডিজিজ ডায়াগনোসিস করা। তো এখানে কি হবে, সিভিএস এর ক্ষেত্রে, সিভিএস এর যে সাইন কাপ হবে সেক্ষেত্রে আমরা যখন জিজ্ঞেস করব যে আপনার কেমন লাগতেছে, হ্যাঁ, তখন বলবে কি, সিভিএস এর ক্ষেত্রে বলবো হচ্ছে লাইট হেডনেস, বা মাথাটা হালকা হালকা লাগতেছে, হ্যাঁ, মাথাটা হালকা হয়ে যাচ্ছে, বা অনেকে এমনও বলতে পারে আমার যে মাথা আছে ঘাড়ের উপরে সেটাই আমি জানি না। ঠিক আছে, এরকমও বলতে পারে। তাহলে সিভিএস এ কি লাগবে, লাইট হেডনেস। আর এইখানে নিউরোজেনিক সাইনকপে কি থাকবে, মানে যদি এটা ব্রেনের সমস্যার জন্যই হচ্ছে এই এই অজ্ঞানটা হয়ে থাকে, তাহলে কি হবে, মাথা ব্যথা হবে বা হেডেক, হেডেক। ঠিক আছে, এটা ইজিলি বোঝা যায়, যেমন সিবিএস এর সমস্যা মানে কি, আমরা এটা একটু মানে অন্যভাবে ইলজিক্যাল যদিও, বাট মনে রাখার সুবিধার জন্য, মানে কি সিবিএস থেকে ব্লাড যায় নাই, ব্লাড গেলে ওজন বাড়তো, তার ব্লাড যায় নাই মানে হালকা লাগতেছে, তো দ্যাটস ওয়াই সিবিএস এর ক্ষেত্রে লাইট হেডনেস। আর নিউরোজেনিক মানে মাথাতেই সমস্যা, মাথাতে হলে মাথা ব্যথা করবে, শেষ এই জিনিসটা। আচ্ছা, এরপরে মনে করেন যে এটার সাথে আর কি কি কোনো অ্যাসোসিয়েটেড কোনো ফিচার থাকবে কিনা বা এরকম। তো যেহেতু এখানে মাথা রিলেটেড বা হচ্ছে নিউরোজেনিক, তো এখানে কি হাইপার এক্সাইটেবিলিটি থাকবে, কি থাকবে, হাইপার এক্সাইটেবিলিটি। আচ্ছা, হাইপার এক্সাইটেবিলিটি, দেখা যাবে পেশেন্ট অস্থির হয়ে আছে, হ্যাঁ, মানে পেশেন্ট মানতেছেই না কিছু, সে তার ইচ্ছা মতো করতেছে, বা মানে অস্থির অবস্থা দেখলেই বোঝা যাবে যে পেশেন্ট অস্থির। ঠিক আছে, আর এখানে আমরা সিবিএস এর ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড কিছু ফিচার পাবো, যেটা হচ্ছে আমরা অন্যান্য সিবিএস এর সিমটমের ক্ষেত্রে পেয়েছিলাম। যেমন হচ্ছে ব্রেথলেসনেস থাকবে, তারপর হচ্ছে চেস্ট পেইন থাকবে, প্যালপিটেশন থাকবে, এগুলো, এই যে প্যালপিটেশন কেবল বললাম, তো সেগুলো আমরা লিখে ফেলি। এখানে কি কি থাকবে, প্যালপিটেশন, ব্রেথলেসনেস, তারপরে থাকবে হচ্ছে চেস্ট পেইন, এসব জিনিস। আচ্ছা, এগুলো একটু সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, যাতে আমাদের মানে টাইম বেশি না যায় এই। আচ্ছা, মানে অ্যাসোসিয়েটেড এইসব জিনিসগুলো আরও থাকবে সাথে। এছাড়া সিমটম ইন আনকনসিয়াস পিরিয়ড,
হ্যাঁ, তো সেইখানে মানে যে পেশেন্টটা যখন অজ্ঞান ছিল সেই সময় আমার তাদের হচ্ছে যে অ্যাটেন্ডেন্ট যে আছে তাদের জিজ্ঞেস করতে হবে যে তখন কেমন লাগছে বা তাকে হচ্ছে কীরকম ফিল করছেন। যাই হোক, এটা হচ্ছে সিভিএস, যেটা সিভিএস এর ক্ষেত্রে মনে হবে কি এক্সট্রিম ডেথ লাইক প্যালর, মানে মারা গেছে এরকম মনে হবে, যে মরে গেছে এরকম। হ্যাঁ, একদম ডেথ লাইক, ডেথ লাইক। ওকে, আচ্ছা। আর এই যে আমরা যদি নিউরোজেনিক হয় ব্যাপারটা, তাহলে নিউরোজেনিক হবে হচ্ছে প্রোলং আনকনসিয়াসনেস, মানে এটা অনেকক্ষণ ধরে, উনি অনেকক্ষণ ধরে অজ্ঞান থাকবে। হ্যাঁ, আবার হচ্ছে টাং বাইটিং হইতে পারে, দেখা যাবে যে জিহ্বা কামড় দিয়ে ধরছে, টাং বাইটিং, TONGUE। আচ্ছা, এইসব জিনিস হবে। আর রিকভারির ক্ষেত্রে হার্টেরটার বা সিভিএসেরটাই হবে কি ফাস্ট রিকভারি হবে বা র্যাপিড রিকভারি, তাড়াতাড়ি দেখা যাবে সে উঠে পড়ছে আবার, মানে ইয়ে হয়ে গেছে। কিন্তু এই নিউরোজেনিকের ক্ষেত্রে কি হবে, এটা হবে হচ্ছে প্রলংড। এটা যদিও লিখছি, আবার হাতে লেখা খুবই বাজে, হোয়াট এভার। তাহলে মোটামুটি আমরা এইসব জিনিস দেখলে বুঝতে পারবো যে এটা হচ্ছে সিভিএস এর না হচ্ছে নিউরোজেনিক। আবার বলতেছি, পেশেন্ট এসে যদি বলে যে আমার মাথা হালকা লাগতেছে, আমার চেস্ট পেইন আছে, আমার ব্রেথলেসনেস আছে, আমার প্যালপিটেশন আছে, প্যালপিটেশন তো বলবে না অবশ্যই, বা ব্রেথলেসনেস এভাবে বলবে না, বলবে শ্বাসকষ্ট প্লাস আমার বুক ধরপড় করতেছে, এইসব জিনিস যদি বলে তাহলে আমরা বুঝবো কি সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য তার সাইনকপ হয়েছে। আর যদি এমন হয় যে বলতেছে যে আমার মাথা ব্যথা করতেছে প্রচণ্ড, আমি ব্যথা সহ্য করতে পারতেছি না, তারপরে সে অস্থির হয়ে গেছে, মানে কোনো কিছু করতেছে যে আমাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করেন, হ্যান ত্যান এইসব জিনিস বলতেছে, তাহলে সেক্ষেত্রে কি হাইপার এক্সাইটেবিলিটি, এটা হচ্ছে নিউরোজেনিক, মানে মাথায় এটা হচ্ছে যে সমস্যা হয়েছে যে সহ্যই করতে পারতেছে না মাথা ব্যথা এরকম অবস্থা। আচ্ছা, এছাড়া এটা হচ্ছে যে পেশেন্টের কাছ থেকে আমরা জানলাম। এছাড়া পেশেন্টের অ্যাটেন্ডেন্টের কাছ থেকে যখন সে আনকনশিয়াস অবস্থায় ছিল তখন কি হবে, তখন জিজ্ঞেস করবো যে তাকে কেমন দেখতে লাগতেছিল, তো বলবে যে মনে হচ্ছে যে মরার মতো পড়েছিল। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে সিভিএস। আর যদি বলে যে অনেকক্ষণ ধরে হচ্ছে যে অজ্ঞান ছিল, দেখা গেল যে লেস দেন 1 মিনিট, ধরে নিল হচ্ছে যে 10 মিনিট 5 মিনিট এইরকম ছিল, তাহলে সেক্ষেত্রে বা হচ্ছে জিব্বা কামড় দিয়েছিল, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের নিউরোজেনিক হবে। নিউরোজেনিক আরেকটা হয় ইউরিনারি ইনকন্টিনেন্সি, এটাও হয়। যাই হোক, আর সিভিএস এর ক্ষেত্রে রিকভারি হবে তাড়াতাড়ি, দেখা গেছে পড়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আবার উঠে পড়ছে, এটা হচ্ছে সিভিএস এর ক্ষেত্রে। আর নিউরোজেনিকের ক্ষেত্রে অনেকক্ষণ পরে উঠবে, 5 মিনিট 10 মিনিট এরকম পরে, ঠিক আছে, মূলত 1 মিনিটের বেশি। তাহলে সাইনকপ নিয়ে এতটুকুই। আশা করি সবাই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং এছাড়া আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আশা করি কাজে লাগবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।